হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। সময় ধীরে ধীরে এগোচ্ছে, সামনেই পরীক্ষা এবং তোমাদের বুঝতেই পারছি প্রিপারেশন এবং কোথাও না কোথাও টেনশন ধীরে ধীরে বাড়ছে একটু। তো এই সব কিছুর মধ্যেই আমাদের এই যে ইংলিশ গ্রামার ক্লাস, আজকে 13 নম্বর ক্লাস। তো একটাই কথা বলবো, যারা আগের ক্লাসগুলো দেখোনি চাইলে তারা কিন্তু প্রত্যেকে দেখে নিতে পারো বা প্রয়োজনে রিভিশন দিয়ে নাও। তাতে কি হবে, তোমাদের সেই যে গ্রামার হয়তো আমরা অ্যাডভান্স মানে একটু অন্যরকম প্রশ্ন এখন সলভ করছি, একটু অ্যাডভান্স লেভেলের, তো সেটার জন্য যেন পুরনো বেসিক প্রশ্নগুলো যেন গুলিয়ে না যায়, এটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার চলো শুরু করা যাক। এবং আরও একটা জিনিস জানিয়ে দিই, আজকের ক্লাসটা মেইনলি আমাদের হবে কিসের উপরে, সেটা হচ্ছে কন্ডিশনালসের উপর। তোমরা অনেকে অনেকে আমি যখন এর আগে কিছু কিছু প্রশ্ন রেখেছিলাম কন্ডিশনালসের, তো সেখানে আহ, বলেছিলে কমেন্টে, আমি কমেন্ট করতে বলেছিলাম, তোমরা কমেন্ট করেছো যে স্যার কন্ডিশনালসের উপর একটা একটা সেপারেট ক্লাস অন্তত এবং থিওরি সহ আজকে আমরা আলোচনা করব। এবং এর আগে একটা ছোট্ট করে একটা মানে কথা বলে দিই, আগের দিনের একটা ক্লাসে একটু না নিয়ম মানে একটা প্রশ্ন সলভ করাতে গিয়ে ওটা একটু ভুল বলেছিলাম। ঠিক আছে, ভুল বলতে ওই একটা পোর্শন জাস্ট আমি অ্যাভয়েড করে চলে গিয়েছিলাম, ভালো করে লক্ষ্য করা হয়নি। তো ওটা আমি তোমাদের ওই ভিডিওর কমেন্টে কিন্তু আহ, লিখে দিয়ে ওটা আমি কমেন্টটা পিন করে রাখছি, ঠিক আছে? একবার দেখে নিও ওটা, ঠিক আছে? এখন আর বলছি না, কারণ এক্স্যাক্ট লাইনটা আমার মনেও পড়ছে না, ওটা আগে থেকে এখন হঠাৎ করে মনে পড়লো আমার, মানে বলতে গিয়ে। আগে থেকে মনে থাকলেও হয়তো আমি একটু এর প্রশ্নটা এখানে রেখে আবার দেখিয়ে দিতাম। যাই হোক, চলো শুরু করা যাক। আমাদের চ্যাপ্টার হচ্ছে কি কন্ডিশনালস। এবং কন্ডিশনালস এই পার্টিকুলার চ্যাপ্টারটা পড়ার আগে তোমাদের আমি বলবো, টেন্স যে বস্তুটা আমরা শিখেছিলাম টেন্সের ক্লাসে, তোমরাও শিখেছো প্রত্যেকেই। তো সেখানকার সেখানকার প্যাটার্নগুলোই ব্যবহার করে আমরা কিন্তু অন্য সময়ের কথা বলবো এই পার্টিকুলারলি কন্ডিশনাল চ্যাপ্টারের ক্ষেত্রে। ঠিক আছে, এই কন্ডিশনাল চ্যাপ্টারের ক্ষেত্রে মানে মানে ওখানে যেরকম ছিল আমাদের, যদি আমি হ্যাড প্লাস V3, তোমরা জানো সেটা কোন টেন্স হয়, সেটা হয় ফিউচার, সরি পাস্ট পারফেক্ট টেন্স। এখানে কিন্তু সেটা আমি, আর পাস্ট পারফেক্ট টেন্স মানেই যেটা অনেক বেশি অতীত বা তুলনামূলক বেশি অতীত বোঝায় কোনো পাস্ট ইনডিফিনিটের তুলনায়, সেখানে ব্যবহার করতাম। কিন্তু এখানে সেই যে হ্যাড প্লাস V3, তার কিন্তু মানে একটু অন্য হয়ে যাবে। বা কোনো সময় উড প্লাস V1, তার মানে কিন্তু একটু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, চলো বেসিক থেকে শুরু করি। এখানে স্ট্রাকচার এক জায়গায় দেওয়া আছে, আমি এগুলো তোমাদের বলে দেবো। ঠিক আছে, চাপের কিছু নেই। দেখো, কন্ডিশনালস পড়তে গিয়ে আমরা যে দুটো জিনিস পাবো, বেসিক্যালি দুটো ক্লজ আমরা পাবো। কি কি? একটা হচ্ছে, তোমরা জানো কন্ডিশন তৈরি করব কি দিয়ে, ইফ দিয়ে। সাধারণত ইফ দিয়ে, ইফ ছাড়াও অন্য থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে যেটা বেসিক সেটা একটু আলোচনা করে নিই। তো ইফ দিয়ে একটা ক্লজ তৈরি হবে, যেটাকে আমরা নাম দিচ্ছি কি ইফ ক্লজ। ঠিক আছে, মানে যে ক্লজের মধ্যে ইফ এই শব্দটা থাকবে। আর একটা থাকবে তোমার সঙ্গে মেইন ক্লজ। মানে বুঝতেই পারছো, এখানে এই যে ইফ ক্লজ, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করছে। এই ইফের কিন্তু মিনিং কমপ্লিট হচ্ছে না, বুঝতেই পারছো। যদি আমি ওখানে যাই, তো তার মানে কি? তুমি তো প্রশ্ন করবে, আরে ভাই ভালো কথা, যদি যাই তারপর কি? অর্থাৎ ওটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। মানে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি করছি, যেহেতু ইফ ব্যবহার করছে, তো বোঝার সুবিধার জন্য আমি এখানে বলছি ওটা হচ্ছে আমাদের ইফ ক্লজ। ঠিক আছে, এবার তাহলে কি বললাম, দুটো ক্লজ এখানে ব্যবহার করা হবে। দুটো ক্লজের নাম কি দিলাম আমি? আমি বললাম একটা হচ্ছে ইফ ক্লজ, একটা হচ্ছে আরো একটা হচ্ছে মেইন ক্লজ, যার মাধ্যমে এই ক্লজের রেজাল্টটা বোঝানো হবে। এটার মাধ্যমে কন্ডিশন বোঝানো হচ্ছে এবং মেন ক্লজের মাধ্যমে কন্ডিশন বোঝানো হবে। এবং এমন কিন্তু কোনো ব্যাপার নেই যে সবসময় ইফ ক্লজ আগে থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। উল্টেও থাকতে পারে। কোনো সেন্টেন্স হয়তো তুমি বললে যে, বাংলাতে ভেবে নাও না, যে যদি আমি স্কুলে যাই তাহলে তোর সঙ্গে দেখা করব, এটা তুমি বললে, ঘুরেও তো বলতে পারি আমি তোর সঙ্গে দেখা করব যদি আমি স্কুলে যাই। তো এরকম কোনো কিন্তু ব্যাপার নেই যে ইফ ক্লজ মানে ইফের যে ক্লজের আগে থাকবে মেন ক্লজ পরে থাকবে, এমনও কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবার দেখো, আমাদের যে নিয়মগুলো শিখতে হবে, যে ইফ ক্লজে কোন স্ট্রাকচার থাকলে মেইন ক্লজে কোন স্ট্রাকচার বসাতে হবে, এটা শিখতে হবে। ঠিক আছে, তো এর মধ্যে আমি কিছু কিছু জিনিস বলে দেবো তোমাদের ধীরে ধীরে। ঠিক আছে, সেগুলো খাতায় প্রত্যেকে নোট ডাউন করবে। এবং হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার,
প্রশ্ন যদি আসছেও, আমাদের মিসলেনিয়াস মেন্স যদি প্রশ্ন আসেও, তবু হয়তো ম্যাক্সিমাম একটাই প্রশ্ন আসবে। কারণ এখান থেকে সত্যি বলতে হিসাব করলে খুব বেশি প্রশ্ন আসে না। হ্যাঁ, যে একটা দুটো প্রশ্ন চলে আসে সেগুলোতেও কিন্তু প্রবলেম তৈরি করে দেয়। সুতরাং ভালো করে বুঝে নাও। দেখো, কন্ডিশনালকে আমরা মূলত 3 ভাগে ভাগ করি। কি বললাম? কন্ডিশনালস যে বিষয়গুলো বা কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো থাকে সেগুলোকে 3 ভাগে ভাগ করি। সেটার অনেকে অনেক রকম নাম দেয়, ঠিক আছে? জেনারেল যেটা নাম হয় কি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ঠিক আছে? কি বললাম? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এছাড়াও আরো দুটো কন্ডিশনাল অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় বা দেখা যায়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ঠিক আছে, মানে একের নিচে জিরো বানিয়ে দেয়। এবং আরো একটা থাকে, সেটাকে আমরা বলা হয় কি, সেটাকে বলা হয় মিক্সড কন্ডিশনাল। বললাম মিক্সড কন্ডিশনাল। তো মিক্সড কন্ডিশনালটা নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব না, কারণ সেই ক্ষেত্রে এই যে 3টে নিয়মগুলো শেখাবো না, একসঙ্গে মাথার মধ্যে গিয়ে খিচুড়ি তৈরি হবে। একসঙ্গে মাথার মধ্যে গিয়ে খিচুড়ি তৈরি হবে। তো মিক্সড কন্ডিশনালটা খুব বেশি এখান থেকে দেবে না, কারণ অতটাও বেশি ডেপথে যাবে না প্রশ্ন, ঠিক আছে? এবং যদি প্রয়োজন হয়, যদি তোমরা মনে করো যে না স্যার এই 3টে কন্ডিশনাল বা সঙ্গে জিরো কন্ডিশনাল এমন কোনো কঠিন না, এটা আমি বুঝতে পেরে গিয়েছি, আমি বুঝতে পেরেছি এটা, এবার স্যার আপনি এক কাজ করুন, পরবর্তী ক্লাসে মিক্সড কন্ডিশনালটা পড়িয়ে দিন। তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেটাও কিন্তু তোমাদের পড়িয়ে দেবো। মানে আমি যে পড়াবো না, ইচ্ছা করে চেপে যাবো এমন কোনো ব্যাপার নেই, তোমাদের কথা ভেবেই আমি জাস্ট আপাতত আজকের ক্লাসের জন্য অ্যাভয়েড করছি, ঠিক আছে? দেখো কি বলেছে, জিরো কন্ডিশনাল আমরা কখন ব্যবহার করি, তোমাদের কিন্তু এই মিনিংগুলো বুঝে নিতে হবে। মিনিংগুলো কিন্তু তোমার বুঝতেই হবে, প্লাস স্ট্রাকচার তো আছেই। জিরো কন্ডিশনাল আমরা ব্যবহার করি যখন আমরা ফ্যাক্ট বা জেনারেল ট্রুথ, যেটাকে আমরা আরো একটা নামে জানি, সেটা কি, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, বা কোনো ফ্যাক্ট, অর্থাৎ সায়েন্টিফিক হতে পারে, ম্যাথমেটিক্যাল কোনো ফ্যাক্ট হতে পারে, সেই ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা ব্যবহার করব। স্ট্রাকচারটা কিরকম? জিরো কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে হয় V1 বসবে, মানে ভার্বের হয় প্রেজেন্ট ফর্ম বসবে, না হলে V5। এবার V5টা আমি জেনারেলি আমি বলি না খুব একটা, ক্লাসেও আমি ওই বলি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা। তবে এখানে ছোট করার জন্য V5 লিখে রেখেছি। তো তোমরা জানো যে V5 বলতে আসলে আর কিছুই না, কি, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যে ফর্ম, সেটাকে V5 বলে। ঠিক আছে? এরকম ভার্বের 5টা ফর্ম ধরা হয়। ইফ ক্লজের স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার বলতে মেইনলি টেন্সের বা বলতে পারো ভার্বের প্যাটার্নটা, হয় V1 বসবে, না হলে V5 বসবে। ক্লিয়ার? এবং মেইন ক্লজের ক্ষেত্রেও কিন্তু V1 বা V5 বসবে। এবং সেটা কোন ক্ষেত্রে, এটা যেন এখনো ভুল না হয়, এটা হচ্ছে যখন আমরা বললাম যে ইউনিভার্সাল ট্রুথ বা ম্যাথমেটিক্যাল সায়েন্টিফিক ফ্যাক্ট থাকবে, সেই ক্ষেত্রে। এক্সাম্পল দেখে নিই। ইফ ওয়াটার বয়েলস ইট ইভ্যাপোরেটস। যদি যদি জল ফোটে, যদি জল ফোটে তাহলে কি হয়? এটা বাষ্প তৈরি হয়ে যায়। ইভ্যাপোরেট মানে কি? বাষ্পায়িত হওয়া, তাই না? যদি জল ফোটে তাহলে কি হবে? ইভ্যাপোরেট হয়ে যাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু বয়েলস এটাও কিন্তু ওই V5 এ আছে, ঠিক আছে? এবং ইভ্যাপোরেটস এটাও কিন্তু V5 এ আছে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য। আর কোনো পার্থক্য নেই। V1 বসতে পারে যদি সেরকম প্রয়োজন হয়, অথবা V5। জেনারেলি V5টা বেশি ইউজ করা হয়, কারণ আই উই এখানে খুব কম ব্যবহার করা হয়, ঠিক আছে? যেহেতু ইউনিভার্সাল ট্রুথ বললাম, জেনারেল ফ্যাক্ট বললাম, সেই ক্ষেত্রে। তো ইফ ওয়াটার বয়েলস, যদি যদি জল গরম হয়, যদি জল ফোটে, এটা কি হয়? এটার বাষ্পায়িত হয় বা বাষ্পীভবন হয়ে যায়, ঠিক আছে? তো যখন এইরকম, তোমরা জানো যে জলকে যদি জল ফোটা শুরু করে, অবভিয়াসলি সেটা থেকে স্ট্রিম তৈরি হবে, মানে বাষ্প তৈরি হবে। এখানে কিন্তু টেন্স আমরা পাল্টাবো না, V1 বা V5। এবং তোমাদের আরো একটা জিনিস বলি, এইগুলোকে প্রেজেন্ট ইনডিফিনাইট আকারে হয়তো অনেকে বলতে পারে, সেটা ভুল বলছি না আমি, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্ম। তবে তোমরা মনে রাখো যে V1 V5 এইভাবেই মনে রাখো। তাতে কি হবে, তোমাদের ওই প্রেজেন্ট ইনডিফিনাইট কখন ব্যবহার হয়, সেটা এখানে কিভাবে ব্যবহার হচ্ছে, ওই কনফিউশনটা আসবে না, কারণ এর পরবর্তীগুলোতে কিন্তু কনফিউশন ভালো রকম আসবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন কি হচ্ছে? ইফ ওয়াটার বয়েলস ইট ইভ্যাপোরেটস।
যদি দেখো এরকম কোনো ইউনিভার্সাল ট্রুথ এরকম কোনো বিষয় আছে, তাহলে কিন্তু দুটোই ইফ ক্লজ এবং মেইন ক্লজ, এখানে মেইন ক্লজ হচ্ছে ইট ইভাপোরেটস, এটা হচ্ছে মেইন ক্লজ, দুটোতেই কিন্তু V1 বা V5 বসবে, অন্য কোনো ফর্ম বসবে না। এবার আমি চলে আসি আমাদের ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে নিয়মটা কি হচ্ছে বা কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা ভেবে নাও, কারণ এখান থেকে কিন্তু কনফিউশন শুরু হবে। বলেছে রিয়েল মানে সত্য ঘটনা, সত্য ঘটনা, ঘটনা না অ্যাকচুয়ালি রিয়েল বা পসিবল ফিউচার, অর্থাৎ সত্য বা সম্ভাবনা আছে এমন ফিউচার, এটা মাথায় রাখতে হবে। পাস্ট কিন্তু না। কি কি বোঝাতে চাইছি? ফিউচার, আমি এক্সাম্পল সহ বলছি এখানে, ঠিক আছে? এবং মনে রাখবে ইফ ক্লজে, ইফ ক্লজে কি বসবে? এই ক্ষেত্রেও V1 বা V5, এই ক্ষেত্রেও V1 বা V5। তাহলে কি করে বুঝবো যে সেটা জিরো কন্ডিশনাল নাকি ফার্স্ট কন্ডিশনাল? বুঝতে হবে এইভাবেই। যদি দেখো চিরন্তন সত্য বা এরকম কোনো বিষয় আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন জিরো কন্ডিশনাল বসিয়ে মেন ক্লজও V1 বা V5 বসিয়ে দাও। অথচ যদি যদি ফার্স্ট কন্ডিশনাল হিসেবে বসে, তখন বিষয়টা কি হচ্ছে? তখন বিষয় হচ্ছে যে হয় রিয়েল অথবা পসিবল ফিউচার, এবং ফিউচার কিন্তু, ঠিক আছে, কি বসবে? হয় শ্যাল বসবে, না হলে উইল বসবে, না হলে যে কোনো মডাল ভার্ব, যে কোনো মডাল ভার্ব প্লাস তার সাথে V1। তোমরা জানো শ্যাল উইল বা কোনো মডেলের পর V1ই বসে, এবং এই যে মডেল, এই যে মডেল, এগুলোকে চেষ্টা করবে কিসের? প্রেজেন্ট ফর্মে রাখার, ক্যান, শ্যাল, উইল, ঠিক আছে, মে, এরকম। এবার দেখো এরকম এক্সাম্পল পাবো আমরা। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে হোম, উই উইল স্টে হোম, আমরা বাড়িতেই থাকবো। কি বললাম? যদি বৃষ্টি হয় আমরা বাড়িতেই থাকবো। এবং এখান থেকেও একটা পয়েন্ট ছোট্ট করে বলে দিই, সেই পয়েন্টটা হচ্ছে কি? পয়েন্টটা হচ্ছে এটাই, কোন জায়গায় জানো? এই যে ইফ ক্লজের ক্ষেত্রে, ইফ ক্লজের ক্ষেত্রে জেনারেলি অনেক সময় কি বলা হয় যে ইফ ইফ আই উইল, ইফ আই শ্যাল গো, এরকম থাকে, যদি আমি যাই, ঠিক আছে। কিন্তু মনে রাখবে ইফ ক্লজে, ইফ ক্লজে কোনো ক্ষেত্রেই, কোনো ক্ষেত্রেই ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করবে না। ইফের পর, হোয়েনের পর বা আনলেস, এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে না, এরপর সবসময় মানে V1 ফর্মে বসবে, মানে V1 ফর্ম নাও বসতে পারে, অন্য কিছু বসতে পারে, কিন্তু ফিউচার ইনডিফিনাইট এটা বসতে পারে না। কারণ বাংলাতে ভেবে নাও, আমি কি বলি? যদি আমি যাব নাকি যদি আমি যাই? যদি আমি তোর বাড়িতে যাই, তাহলে অবশ্যই আমি বইটা দিয়ে আসবো তোকে, যে বইটা নিয়েছিলাম। যদি আমি যাই বলছি কিন্তু বাংলাতেও, যদি আমি যাব বলছি না। সেই জন্য ইফ ক্লজে কোনো সময় ফিউচার ইনডিফিনাইট কোনো সময় আসবে না, এবং এরর এভাবেই দেবে, ইফ আই শ্যাল গো, যদি আমি যাব, ঠিক আছে? সেটা কিন্তু ভুল। আচ্ছা, তাহলে এটা গেল ফার্স্ট কন্ডিশনাল। এরপর আমরা চলে আসি আমাদের সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কখন ব্যবহার করি? বলেছে আনরিয়েল, ইমাজিনারি প্রেজেন্ট অর আনলাইকলি ফিউচার। মানে এবারেও দেখো কিন্তু প্রেজেন্ট বা ফিউচারের কথাই বলা হচ্ছে, প্রেজেন্ট বা ফিউচার। আচ্ছা আমি এটা বাংলাটা বলে দিই, যদি, আচ্ছা বলেছি মনে হয়, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় আমরা বাড়িতেই থাকবো। কি বলছি? থাকবো কিন্তু, ঠিক আছে, উই উইল স্টে হোম, ভালো কথা। এবার এখানে কি হচ্ছে? আনরিয়েল, অর্থাৎ যেটা রিয়েল না, এরকম আনরিয়েল, ইমাজিনারি প্রেজেন্ট অর আনলাইকলি ফিউচার। মানে মোটামুটি বুঝতে পারছি এটা কিন্তু ওই ইমাজিনারি, কাল্পনিক বর্তমান বা ভবিষ্যৎ, ঠিক আছে। স্ট্রাকচার কি হবে? ইফ ক্লজে বসবে V2, ইফ ক্লজে বসবে কি? V2, অথবা, অথবা যদি অন্য কোনো মেইন ভার্ব না বসে, যদি অন্য কোনো মেইন ভার্ব না বসে, যেমন দেখো এখানে বলা আছে কি ওন, উইন ভার্বের V2 ফর্ম বসেছে ওন, যদি এইরকম কোনো অন্য কোনো মেইন ভার্ব বসে তাহলে V2 বসবে। অথবা এখানে কি লিখবে তোমরা? এখানে খাতায় লিখে নাও, অয়ার বসবে, অয়ার বসবে। কি বসবে? অয়ার। তোমরা শুনেছো ইফ আই ওয়ার দ্য কিং, ইফ আই ওয়ার হোয়াট এভার, আই ওয়ার আ বার্ড, যদি আমি পাখি হতাম তাহলে এই করতাম,
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার বসবে। এবং এবং আমি এটাও তোমাদের বলে দিই, অনেকের ক্ষেত্রে এই কনফিউশনটা আসে, ঠিক আছে, বা আমার এক সময় আমারও ছিল, মানে মিথ্যা কথা বলে তো লাভ নেই, যখন আমিও শিখছিলাম, শেখার স্টেজে সবাই থাকে, আমারও ছিল যে স্যার আয়ের সাথে ওয়াজ বসে, সেই ওয়াজের পরিবর্তে আমি ওয়ার লিখছি এখানে, তাহলে যেখানে উয়ের সাথে যেরকম ওয়ার বসে, উয়ের সাথে যেরকম ওয়ার বসে, তাহলে কি সেইখানে আমি ওয়ার কেটে ওয়াজ লিখবো? তাহলে কি এখানে আমি ওয়ারের পরিবর্তে ওয়াজ লিখবো? এইটা একটা প্রশ্ন আসে। তো তাহলে কি এটা ঠিক হবে? উত্তর হচ্ছে একদমই না, একদমই না। উইয়ের সাথেও কিন্তু ওয়ারই বসবে, ওয়াজ বসবে না। উইয়ের সাথে কিন্তু ওয়াজ বসবে না, সুতরাং এই কাটাকাটি করবে না। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, যা খুশি আসুক না কেন, বা কোনো নাউন চলে আসুক না কেন, তার সাথে একমাত্র এই ওয়ারটাই বসতে পারবে, অন্য কিছু বসবে না, অথবা কোনো ভি2, অথবা কোনো ভি2। তাহলে এবার দেখে নিই কোথায় গেল। ওকে, তাহলে হয় ভি2 বসবে, নাহলে ওয়ার বসবে। সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মেন ক্লজে কি বসবে? উড এবং ভি1, উড এবং ভি1। এখানে উডের পরিবর্তে কুড বসতে পারে, উডের পরিবর্তে কুড বসতে পারে, সমস্যা নেই, কিন্তু এই উড বা কুড প্লাস ভি1 এই ফরম্যাটটাই থাকবে, অন্য কিছু বসতে পারবে না। যেমন ইফ আই ওন দ্য লটারি, আই উড বাই আ কার। এবার তোমার মনে হবে স্যার এটা তো পাস্ট টেন্স মনে হচ্ছে, ওন ভি2তে আছে, উড বাই এটাও ভি2তে আছে, কিন্তু ওই জন্য বললাম শুরুতেই যে যখন টেন্সের ওই ওই বিষয়টা পুরো ভুলে যাও, টেন্সের বিষয়টা পুরোপুরি ভুলে যাও, যে টেন্সে কোন ভার্বের কোন ফর্ম দিয়ে কোন সময় বোঝাতো ভুলে যাও। এর বাংলা মানে কি হবে জানো? যদি আমি লটারি জিতি, যদি আমি লটারি জিতি, আমি কি করব? আমি একটা গাড়ি কিনবো, আমি একটা গাড়ি কিনবো। যে কারণে এখানে বলেছিলাম না, যে ইমাজিনারি বা আনরিয়েল প্রেজেন্ট অথবা অর আনলাইক ফিউচার, মানে এখানে কিন্তু প্রেজেন্ট বা ফিউচারের মতো একটা ফিল দিতে হবে, ফিল আসবে, মিনিং আসবে। ইফ আই ওন দ্য লটারি, বাংলায় প্রয়োজনে খাতায় লিখে নাও, যদি আমি লটারি জিতি, পাস্ট ব্যবহার করেও কিন্তু এখানে প্রেজেন্ট বোঝানো হচ্ছে। যদি আমি লটারি জিতি, আই উড বাই আ কার, আমি একটা গাড়ি কিনবো, সোজা বাংলায় এটাই মিনিং আসবে। ক্লিয়ার? চলো এইবার আমরা চলে আসি লাস্টে আমাদের যে থার্ড কন্ডিশনাল পড়ে আছে। থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে কি হচ্ছে? আনরিয়েল পাস্ট বা জেনারেলি, জেনারেলি রিগ্রেটস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আনরিয়েল পাস্ট মানে কি? আনরিয়েল পাস্ট মানে ধরে নাও একটা ঘটনা হয়ে গিয়েছে, একটা ঘটনা হয়ে গিয়েছে, পার্থক্যটা বুঝে নাও। জিরো কন্ডিশনাল হলো দুটো ঘটনা, একটা হলে আর একটা হবেই, সেরকম ঘটনাকে বোঝানোর জন্য জিরো কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কি? যদি আমি, যদি আমি এই কাজটা করি, বা যদি এই বিষয়টা হয়, তাহলে আমি ওইটাও হবে। একটা হলে আর একটাও হবে, ফিউচার বোঝাবো, এটা কিন্তু আমি এই ক্ষেত্রে ফিউচারে বলতে পারবো না, প্রেজেন্টেই বলতে হবে, কারণ এটা সবসময়ই হয়, ঠিক আছে? এবং এখানে বলতে পারো একটা হলে আর একটা হবে, ফিউচার বোঝানোর জন্য। আচ্ছা, এখানে দেখো সেকেন্ড কন্ডিশনাল কি বলেছে? যদি আমি এইটা হই, যদি আমি এইটা হই, তাহলে, তাহলে ওটাও করব, ওটাও করব। এবং এখানে যদি বলো যে ইফ আই ওয়ার এ কিং, আমরা বাংলায় বলি যদি আমি রাজা হতাম, যদি আমি রাজা হতাম, তুমি হয়েছিলে কি রাজা? তুমি কি ছিলে কোনো পাখি? তুমি বলবা ইফ আই ওয়ার এ বার্ড? না, আসলে তুমি হতাম বাংলাতে বলার মাধ্যমে আমি কিন্তু বলতে চাইছি তুমি এখনো হয়ে যাই, বা ভবিষ্যতেও কোনো সময় হই পাখি, আমি আকাশে উড়ে বেড়াবো। সেই জন্য মনে রাখবে এটাও কিন্তু একটা ফিউচারের বা প্রেজেন্টের একটা কিন্তু ফিল দেয়। আর এই ক্ষেত্রে কি হয়? থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে পুরোপুরি পাস্ট, পুরোপুরি পাস্ট, ঠিক আছে? এটা ফিউচার, এটা একটু প্রেজেন্টেরও ছাপ ছিল, প্লাস ফিউচার, এটা পুরোপুরি পাস্ট। মানে ধরো একটা জিনিস হয়ে গিয়েছে, একটা জিনিস হয়ে গিয়েছে, তুমি এবার বলছো রিগ্রেট করছো, ইস যদি আমি এইটা করতাম না, তাহলে ওটা হয়তো হয়ে যেত। এবার দেখো দুটোই কিন্তু পুরোপুরি পাস্টে চলে যাচ্ছে, ঠিক আছে? এরকম ইফ ক্লজে, ইফ ক্লজে কি বসবে? ইফ ক্লজে বসবে হ্যাড প্লাস ভি3।
ইফ ক্লজে বসবে হ্যাড প্লাস V3 এবং মেইন ক্লজের ক্ষেত্রে উড বা কুড, যেখানে যেখানে উড লেখা আছে না সেখানে সঙ্গে কুডটাও ধরে নেবে, উড অথবা কুড, ঠিক আছে, সঙ্গে হ্যাভ, উড অথবা কুড সঙ্গে হ্যাভ এবং তারপরে V3, তারপরে V3। এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনালসের স্ট্রাকচার। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার এরকম কি বলেছে দেখি, ইফ হি হ্যাড স্টাডিড হি উড হ্যাভ পাস্ট, উড বসেছে, হ্যাভ বসেছে, আর দেখো এখানে V3 বসেছে। মানে এটার মানে কি হলো, যদি সে একটু পড়াশোনা করত, যদি সে পড়াশোনা করত সে হয়তো পাস করত। তার মানে কি, সে পড়াশোনা করেনি এবং ফেল করে গিয়েছে, এখন আমি রিগ্রেট করছি। হয়তো আমারই বন্ধু, বা এখানে আই বসিয়ে দাও, ইফ আই হ্যাড স্টাডিড তাহলে কি হবে, আই উড হ্যাভ পাস্ট, যদি আমি পড়াশোনা করতাম তাহলে হয়তো পাস করে যেতাম। কিন্তু এখানে আর পসিবল না কিন্তু পাস করা, কারণ পরীক্ষাও হয়ে গিয়েছে, অর্থাৎ পাস্টের একটা কংক্রিট এভিডেন্সের জন্য আমরা কি করব, থার্ড কন্ডিশনাল ব্যবহার করব। এটা ছিল ওভারঅল, তোমাদের আমি মিনিংটা বুঝিয়ে দিলাম যে এই যে মেইনলি তিনটে কন্ডিশনাল সঙ্গে জিরো কন্ডিশনাল যেটাকে বলা হয় সেটাও বুঝিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু তোমাদের যেন ফোকাসটা থাকে একটু অন্যভাবে। তোমাদের দেখো সত্যি বলতে মিনিং এর দিক থেকে অতটা বেশি না আসলেও তোমাদের স্ট্রাকচারের দিক থেকে কিন্তু প্রশ্ন ভালো রকম ভাবে আসবে। কি বললাম, তোমাদের স্ট্রাকচারের দিক থেকে প্রশ্ন ভালো রকম ভাবে আসবে, অর্থাৎ তোমাদের ফোকাস রাখতে হবে কিন্তু এই পোর্শনটাতে, তোমাদের ফোকাস রাখতে হবে এই পোর্শনটাতে, ঠিক আছে। মানে এটার সাথে এটা মিলছে কিনা, এর সঙ্গে এটা মিলছে কিনা। যদি তোমরা ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করতে চাও কন্ডিশনালস তাহলে মিনিং সহ, আর যদি শুধুমাত্র শুধুমাত্র ওই গ্রামার পোর্শনের জন্য ফোকাস করতে চাও তাহলে এই স্ট্রাকচারটা মনে রাখো, তাহলেও কিন্তু হয়ে যাবে। চলো এবার আমরা একটু প্রশ্ন দেখে নিই যে কিরকম প্রশ্ন এখান থেকে আসতে পারে, কিরকম প্রশ্ন এখান থেকে আসতে পারে দেখো। এবং আমি তোমাদের নিয়ম অনুযায়ী আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই, যদি কোথাও কঠিন মনে হয় আবার নিয়ম দেখিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। দেখো, ইফ মানে এই পোর্শনটা হচ্ছে ইফ ক্লজ, এটা হচ্ছে মেইন ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে ইফ ক্লজ, পরেরটা হচ্ছে মেইন ক্লজ। এবার কি দাঁড়াচ্ছে বিষয়টা দেখে নিই, হচ্ছে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, মানে যদি তোমার জায়গায় আমি থাকতাম, যদি তোমার জায়গায় আমি থাকতাম, ঠিক আছে, তাহলে কি হতো, আই উইল নট অ্যাকসেপ্ট দ্য অফার, আই উইল নট অ্যাকসেপ্ট দ্য অফার। এবার এখানে তুমি একটা জিনিস একটু বুঝে নাও, এখানে একটা জিনিস বুঝে নাও, কি ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে। এখানে উইল এবং V1 বসেছে, মেন ক্লজে উইল এবং V1 বসেছে, ঠিক আছে। মেন ক্লজে উইল এবং V1 বসে কোথায়, পাস্ট কন্ডিশনালে, অথচ ফার্স্ট কন্ডিশনালে কিন্তু V1 বা V5 বসা উচিত ছিল ইফ ক্লজের ক্ষেত্রে, কিন্তু ইফ ক্লজের ক্ষেত্রে বসে গেছে সেকেন্ড কন্ডিশনালসের এই ওয়ার, সেকেন্ড কন্ডিশনালসের ওয়ার। তাহলে কি করব, দুটো অপশন আছে, দুটো অপশন আছে, হয় হয় তুমি এটাকে ফার্স্ট কন্ডিশনাল বানিয়ে দাও, ঠিক আছে, অথবা এটাকে তুমি সেকেন্ড কন্ডিশনাল বানিয়ে দাও। কিন্তু যখনই তুমি ধরো পড়ছো না, আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে আমি বাঁ দিক থেকে পড়তে পড়তে যাচ্ছি। তার মানে যখন আমি বলছি আই ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, ঠিক আছে, যদি আমি তুমি হতাম তাহলে আমরা কি করব, মানে এইটুকু ধরে নিতে হবে ঠিক আছে, কারণ এরকম তো স্ট্রাকচার পসিবল। তখন আমরা ডান দিকে মানে বাঁ দিকের গুলোকে ঠিক ধরে নিয়ে ডান দিকের গুলো চেঞ্জ করব। প্লাস মিনিংটাও কিভাবে কাজে লাগছে দেখো, এখানে ফার্স্ট কন্ডিশনালে কি হয়, কোনোটা ঠিকঠাক কন্ডিশন দেওয়া হয়, যদি বৃষ্টি হয় তাহলে এটা হবে, যদি আমি ওখানে যাই তাহলে ওটা করব। মানে দুটোর মধ্যে একটা সত্যি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি তোমার জায়গায় এটা কি সম্ভব, আমি ধরো চেহারা পাল্টে সবকিছু পাল্টে তোমাদের মতো হয়ে গেল, এটা কি হওয়া পসিবল, হওয়া পসিবল না। তার মানে আমি বুঝতে পারছি এটা কিন্তু ওই আনরিয়েল প্রেজেন্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ অর্থাৎ এই যে সরি মানে পসিবল ফিউচারের কথা বলা হচ্ছে না, ওটা না, আনরিয়েল বা ইমাজিনারি প্রেজেন্ট বা ফিউচার কথা বলা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল যেটা। সুতরাং কাজ করো, এটাকে ভুল করে পাল্টাতে যেও না। ওরা কি করবে, আমি একটা সেন্টেন্স লিখে দিই প্রথমে, যেরকম আমরা প্রত্যেকটা ক্লাসেই করি, ওর থেকে
তারপর থেকে আমি জাস্ট এররগুলো দেখিয়ে দেবো। লিখবে কি, ইফ আই ওয়ার ইউ, কমা আই আই কি হবে কেউ বলতে পারবে? কমেন্টে জানাবে প্রত্যেকে, ঠিক আছে? কি হবে এখানে? নট আছে তো নট বসাবো আমি, কারণ মিনিং অনুযায়ী আসছে। উইল হবে না, উড হবে। উড বা কুড প্লাস ভি1 বলেছিলাম না, দেখো সেকেন্ড কন্ডিশনালে উড বা বলেছিলাম সঙ্গে কুড প্লাস ভি1, আমাকে এটা বসাতে হবে। আই উড নট, কারণ তোমার যেহেতু ডেসক্রিপটিভ তো ওন্ট ভুল করে লিখতে যাবে না, উড নট আলাদা করেই লিখবে। উড নট অ্যাকসেপ্ট দ্য অফার, ব্যাস এটুকু কমপ্লিট। এবার তুমি যেটা পাল্টাচ্ছ, উইলকে পাল্টে তুমি উড বানিয়েছো, তো আন্ডারলাইন করে দাও, ব্যাস তোমার 2 নাম্বার। যদি এই প্রশ্ন আসে, তোমার 2 নাম্বার এখান থেকে কেউ আটকাতে পারবে না, 2 নাম্বার এখান থেকে কেউ আটকাতে পারবে না। ইফ আই ওয়ার ইউ, আই মানে বলছে যদি আমি তোমার জায়গায় থাকতাম, আসলে বলতে চাই যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কিন্তু এই অফারটা কখনোই অ্যাকসেপ্ট করতাম না। এর মানে কি, আমি পাস্টের রেফারেন্স নিচ্ছি, পাস্টের টেন্স ব্যবহার করছি, কিন্তু বোঝাতে চাইছে আমি কোনোদিনই করবো না এরকম অফার অ্যাকসেপ্ট। বুঝে গেল? চলো নেক্সট। নেক্সট এবার আমি আর সময় নষ্ট না করে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। দাও এক মিনিট। ওকে, ইফ শি হ্যাড বিন মোর কেয়ারফুল। এবার এখানে অনেকের প্রবলেম হয়ে যায়, স্যার হ্যাড বিন বলতে এরপরে তাহলে ভার্ভ কোথায়? ওরে ভার্ভ এটাই, ডান দিকে যে ভদ্রলোক বসে আছে বা যে ভদ্রমহিলা বসে আছে সেই মেন ভার্ব, অর্থাৎ এখানে বিন মেন ভার্ব, হ্যাড অক্সিলারি ভার্ব, বিন মেড ভার্ব, হ্যাড অক্সিলারি ভার্ব। এবার ভাবো, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 কোথায় বসে? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? অ্যামিজার। পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়ার। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। এটা ভি3 ফর্ম কিন্তু, ঠিক আছে? তাহলে হ্যাড প্লাস ভি3 কোথায় বসেছিল? কোন কন্ডিশনালে মনে করো, ততক্ষণ আমি পরেরটা বলি। দ্য অ্যাক্সিডেন্ট কুড বি অ্যাভয়েডেড, দ্য অ্যাক্সিডেন্ট কুড বি অ্যাভয়েডেড। এইবার দেখো, হ্যাড প্লাস ভি3 সাথে কুড বি, এটা কিন্তু কোনো কন্ডিশনালসেই ছিল না। কুডের পর বা শুডের পর এই বি কিন্তু কোনো কন্ডিশনালসে ছিল না। কি ছিল? যখন অতীতকালের সম্ভাবনা এরম বোঝানো হয়, তখন আমরা জেনারেলি কি ব্যবহার করি? কোনো মডালের পর হ্যাভ। মডাল যদি পাস্ট হয়, কুড মাইট উড, তাহলে পাস্টও সম্ভাবনা। আর যদি মানে প্রেজেন্ট ফর্মে হয়, ক্যান শ্যাল উইল এগুলো মে, তার সঙ্গে হ্যাভ ব্যবহার করে, তাহলে ভবিষ্যতের সম্ভাবনা, ফিউচারের পসিবিলিটি। এখানে কি করবো আমি? কুড বি না, কুড বি না, অথচ বি তো, ও সরি এক মিনিট এক মিনিট এক মিনিট, অ্যাক্সিডেন্ট প্যাসিভ ভয়েসে আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে। সুতরাং এটা যদি ঠিকঠাক করে দিলে কি হবে? কুড প্লাস ভি1, তাই না? কুড প্লাস ভি1 যদি অ্যাক্টিভে করতাম, প্যাসিভে তো স্ট্রাকচার পাল্টাবে, সেটা সমস্যা নেই, কিন্তু এখানে তাহলে কি হবে ভালো করে বুঝে দেখো, কুড হ্যাভ তো বসবে, কুড হ্যাভ তো বসবে, নিয়ম দেখে নাও, নিয়ম দেখে নাও, হ্যাড প্লাস ভি3 থাকলে এই হ্যাভ তো বসবে। সুতরাং এখানে যদি আমি ঠিকঠাক করে সেন্টেন্সটাকে লিখি, তাহলে এখানে আসলে কিছুই হবে না, জাস্ট এই পোর্শনটাকে আমি চেঞ্জ করে লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা চেঞ্জ করে কি লিখতে পারবো? লিখতে পারবো কুড হ্যাভ। এবার কুড হ্যাভ, কুড হ্যাভ কোন টেন্সের মতো লাগছে শুনতে? কোন টেন্সে লাগছে? চলো প্রেজেন্ট পাস্ট ফিউচার বাদ দাও, পারফেক্ট টেন্স তো। পারফেক্ট টেন্স এরকম হয় না, একটা মডাল প্লাস হ্যাভ বসে, তাহলে কুড হ্যাভ এর যখন আমি প্যাসিভ ভয়েস করব, পারফেক্ট মানেই কিন্তু বিন বসে, পারফেক্ট মানে বিন বসে, তাহলে কুড হ্যাভ বিন, তারপরে তো ভি3 প্যাসিভ ভয়েস মানে বসবে, অর্থাৎ অ্যাভয়েডেড, ফুল স্টপ। তো আমি জাস্ট এই 3টে ওয়ার্ডকে চেঞ্জ করে এই 4টে ওয়ার্ড বললাম, কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, ঠিক আছে? তো এই পোর্শনটাকে আমি চেঞ্জ করে এটা লিখলাম, সেন্টেন্স কমপ্লিট। 2 নাম্বার তোমরা আবার এখান থেকে পেয়ে গেলে, অর্থাৎ শি, ইফ শি হ্যাড বিন মোর কেয়ারফুল, ইফ শি হ্যাড বিন মোর কেয়ারফুল, আমি এটাও লিখে দিই এখানে, যে বিন কিন্তু এখানে মেন ভার্ব, হ্যাঁ গুলিয়ে ফেলো না, বিন এখানে মেন ভার্ব। ইফ শি হ্যাড বিন মোর কেয়ারফুল, দ্য অ্যাক্সিডেন্ট
দ্য অ্যাক্সিডেন্ট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। যদি সে আরো একটু বেশি সতর্ক হতো তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করা যেত। ক্লিয়ার? চলো এইবার আমি আর তাহলে সময় নষ্ট করছি না, এবার একটু স্পিডে এগোই। ঠিক আছে, ঠিক আছে। আই উড হ্যাভ জয়েন্ট, এখানে প্রবলেম কি হচ্ছে, ইফ ক্লজটা ডান দিকে, ইফ ক্লজটা কিন্তু ডান দিকে চলে গেছে। ঠিক আছে, চাপ নেওয়ার কিছু নেই। ইফ ক্লজে বসেছে নিউ, ইফ ক্লজে বসে নিউ মানে ভি টু কোথায় বসে, ভি টু কোথায় বসেছিল মনে করো, ইফ আই নিউ অ্যাবাউট দ্য মিটিং, তারপর আই উড হ্যাভ, এই যে উড হ্যাভ কখন বসে আমরা একটু আগে দেখলাম, যখন ইফ ক্লজ হবে হ্যাড প্লাস ভি থ্রি, এখানে তো সেটা নেই। আই উড হ্যাভ জয়েন্ট, কি হবে এখানে, চলো আই উড হ্যাভ জয়েন্ট ইউ ইফ, বলেছিলাম না আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব, ধরে নিলাম এটা ঠিক আছে, ধরে নেব এটা ঠিক আছে, ডান দিকে গিয়ে পাল্টাও, অর্থাৎ তখন কি হবে, এই নিউটা না লিখে লিখবে এখানে কি, দাঁড়াও, এখানে নিউ না লিখে লিখবে উড হ্যাভ, যেহেতু এখানে বসেছে, সুতরাং ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দ্য মিটিং। কোন কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল অনুযায়ী কিন্তু আমরা এখানে সেন্টেন্সটা কমপ্লিট করে নিলাম, থার্ড কন্ডিশনাল অনুযায়ী সেন্টেন্সটা কমপ্লিট করে নিলাম। এইবার এখানে একটা জটিল জায়গা আবার দিয়ে দিয়েছে, তোমরা বলবে স্যার সবে কন্ডিশনাল শেখা শুরু করলাম, এ আবার নতুন কি দিয়ে দিল, নতুন কিছুই না, দেখো শুডটা আগে বসিয়ে দিয়েছে, শুড উড হ্যাড, এগুলো যদি সাবজেক্টের আগে দিয়ে দেয় তো এখানে এইগুলোরও মিনিং কিন্তু ইফের মতোই হয়, এগুলোর মিনিং কিন্তু ইফের মতোই চলে আসবে। অর্থাৎ ধরে নাও ইফ ইউ রিকোয়ার অ্যাসিস্ট্যান্স, ইফ ইউ মানে শুডটাকে ধরে নাও ইফের মতো আছে, মিনিংও তাই হবে। দেখো যদি তোমার কোনো সহযোগিতা প্রয়োজন হয়, যদি তোমার কোনো সাহায্য প্রয়োজন হয়, আই হেল্প ইউ ইমিডিয়েটলি, আই হেল্প ইউ, কি হবে শুডটাকে কেটে ইফ ভেবে নাও, মানে কাটতে হবে না, মনে মনে ভেবে নাও, কিন্তু লেখার সময় শুড লিখবে, শুড ভুল না, এমনটা না যে স্যার আমাদের ডিসক্রিপটিভ রাইটিং যেহেতু, তো আমি এখানে শুড কেটে ইফ ইউ রিকোয়ার এনি অ্যাসিস্ট্যান্স একদমই করবে না, শুড থাকে এখানে, শুড ইউ রিকোয়ার অ্যাসিস্ট্যান্স, আই আই এখানে রিকোয়ার আছে কোন টেন্স, মানে কোন ভার্ব, ভি ওয়ান বা ভি5 কোথায় কোথায় বসে বলেছিলাম, দুই জায়গাতে, জিরো কন্ডিশনালের ক্ষেত্রে যখন সেটা সায়েন্টিফিক ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ এরকম হবে, এখানে কিন্তু এটা সায়েন্টিফিক ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ না। আর কোথায় বসে ভি1 বা ভি5, ফার্স্ট কন্ডিশনালে, সেই ক্ষেত্রে কিন্তু মেন ক্লজে শ্যাল বা উইল বা কোনো মডেল প্লাস ভি1 বসে, সুতরাং এখানে আর কিছুই না, আয়ের পর এখানে শ্যাল বসিয়ে দাও, শ্যাল বা উইল দুটোই বসাতে পারো, সমস্যা নেই। তাহলে শুড ইউ রিকোয়ার অ্যাসিস্ট্যান্স, আই শ্যাল হেল্প ইউ ইমিডিয়েটলি, আই শ্যাল হেল্প ইউ ইমিডিয়েটলি, ব্যাস সেন্টেন্স কমপ্লিট। দেখে নাও এখানে বসেছে ভি1, আর এদিকে বসছে কি, এদিকে বসছে শ্যাল প্লাস ভি1, কোন স্ট্রাকচার তোমাদের একটু আগে বলেই দিলাম, কোন স্ট্রাকচারে আছে, এই যে ফার্স্ট কন্ডিশনাল, এদিকে ভি1 বা ভি5 এর মধ্যে ভি1 বসেছে, আর এদিকে বসেছে শ্যাল এবং ভি1, বুঝা গেল? এই নোটসটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, আজকের নোটসটা জেনারেলি দেওয়া হয় না, কারণ এই 5-7টা করে প্রশ্ন, 10টা করে প্রশ্ন সলভ করানো হয়, আজকের এই নোটটা আমি এইসব লেখালেখি মুছে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে। চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। এবং আজকে কিন্তু প্রশ্নও বেশি আছে, ক্লাসটা লেন্দি হচ্ছে বুঝতে পারছি, তোমরাও চেয়েছিলে, কমেন্ট অনেকে বলছে আর বেশি করে প্রশ্ন নিয়ে আসুন, এই ক্লাসে প্রশ্ন বেশি রেখেছি, ঠিক আছে, 15টা প্রশ্ন সলভ করবো আজকে আমরা। দেখো, ইফ আই উইন দ্য লটারি, আই উড বাই, এক মিনিট, ঠিক আছে, ইফ আই উইন দ্য লটারি আই উড বাই আ নিউ হাউস, যদি আমি লটারিটা জিতি, আমি কি করবো, একটা নতুন বাড়ি কিনবো, কোন কন্ডিশনাল, আবারও সেটা একই বিষয় না, এখানে শুধুমাত্র ভি1 বসেছে, ভি1 বা ভি5
ইফ ক্লজে দু জায়গায় বসে, জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল এটা না, কারণ ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ফ্যাক্ট না, অর্থাৎ ফার্স্ট কন্ডিশন, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল মানে আমি জানি উইল হতে পারে, সরি উড হতে পারে না, শ্যাল বা উইল হবে, শ্যাল বা উইল হবে। তুমি যে কোনো লিখতে পারো, শ্যালও লিখতে পারো, উইলও লিখতে পারো, সমস্যা হবে না। আমি বলবো শ্যাল লিখে এসো, আমি বলবো শ্যাল লিখে এসো, ঠিক আছে? চলো আমি ওইখানে শ্যাল লিখেই দিই, শ্যাল বাই নিউ হাউস, আই শ্যাল বাই নিউ হাউস। চলো কোশ্চেন নাম্বার 6। এইবার কি করব, আর তিনটে আছে এরর কারেকশনের প্রশ্ন, এই 5টা বুঝিয়ে দিলাম। এই তিনটে তোমরা আগে ভিডিওটা পজ করো, কারণ অলরেডি বুঝে গিয়েছো, থিওরি বুঝিয়ে দিলাম, 5টা প্র্যাকটিস করিয়ে দিলাম। এবার তোমরা এটাকে ভিডিওটা পজ করে আগে কমেন্টে জানাও। নিজে হয়তো তুমি ভাবছো আমি হ্যাঁ পারবো, তবুও আগে কমেন্ট করে এসো, কমেন্ট করে এসে আবার ভিডিওটা প্লে করে চালাও, ঠিক আছে? কি আছে আমি জাস্ট প্রশ্নটা বলে দিই। ইফ দ্য ম্যানেজার হ্যাড অ্যাপ্রুভ দ্য প্ল্যান, উই মাইট প্রসিড উইথ দ্য কনস্ট্রাকশন। সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। তোমাকে জানতে হবে যে কোন স্ট্রাকচার ব্যবহার হচ্ছে। ইফ ক্লজে ব্যবহার হয়েছে কি, ইফ ক্লজে ব্যবহার হচ্ছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 মানে কোন কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। যদি আমাদের ম্যানেজার এই প্ল্যানটাকে অ্যাপ্রুভ করে দিত, যদি আমাদের এটা অ্যাপ্রুভ করে দিত, তাহলে কি হতো, উই মাইট হ্যাভ প্রসিড হবে, অর্থাৎ এখানে আগে একটা হ্যাভ যুক্ত করে দাও। বলেছিলাম না, এখানে পাস্টের কোনো মডেল বসবে, সেটা কুড হতে পারে, উড হতে পারে, শুড হতে পারে, মাইট হতে পারে, ঠিক আছে? তো মাইট বসেছে পাস্টের, ঠিক আছে? কি হলো সেন্টেন্সটা, ইফ দ্য ম্যানেজার, এখানে আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে? ইফ দ্য ম্যানেজার হ্যাড অ্যাপ্রুভড দ্য প্ল্যান, উই মাইট হ্যাভ প্রসিড উইথ দ্য কনস্ট্রাকশন, উই মাইট হ্যাভ প্রসিড উইথ দ্য কনস্ট্রাকশন। এবং আর একটা জিনিস বলে দিই, আরও একটা বিষয় যেটা হচ্ছে কি, যে অনেকের মনে হয় স্যার আই শ্যাল হ্যাভ হবে, কিন্তু হি বা শি, ইট, এগুলোর সাথে কি উইল হ্যাজ হবে? একদমই না। শ্যাল বা উইলের পর হ্যাভ একমাত্র ওটাই বসতে পারে, অন্য কোনো হ্যাজ হ্যাড কিছু বসতে পারে না। কারণ কি, মডাল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়। এগুলোও তাই, তোমরা আগে কমেন্টে জানাও, আগে তোমরা কমেন্টে জানাও উত্তর কি হবে, তারপর আমি বলে দিচ্ছি। ওয়ার হি হেয়ার, এবং বুঝতে পারছো এখানেও কিন্তু দেখো সেই ইফ এর মতোই এখানে চলে আসছে, মিনিংটা হবে কিন্তু ইফ হি ওয়ার হেয়ার, সেই মিনিংটা এখানে আসবে, ঠিক আছে? ওয়ারটাকে অক্সিলারি ভার্বটাকে আগে, মানে যদি এখানে মেন ভার্ব, ঠিক আছে, আগে নিয়ে এসে কি করা হচ্ছে, ইফের মিনিংটা দেওয়া হচ্ছে। এটা কন্ডিশনালসের ক্ষেত্রে এরকম প্রশ্ন তোমাদের কিন্তু সামনে আসবে, ঠিক আছে? মিনিং ওটাই। যদি সে এখানে থাকতো, যদি সেখানে থাকতো বা থাকে অ্যাকচুয়ালি, হি উইল সাপোর্ট আওয়ার প্ল্যান। এবার বলো, ইফ ক্লজে, ইফ ক্লজ আমাকে কমেন্টে জানাবে যে ইফ ক্লজে V2 বা ওয়ার কখন বসে, কোন কন্ডিশনালসে বসে, এবং সেই ক্ষেত্রে মেইন ক্লজ কিরকম হবে। সেই ক্ষেত্রে কিন্তু মেইন ক্লজ হবে জাস্ট উড প্লাস P1, বললাম সেই ক্ষেত্রে মেইন ক্লজ হবে উড, বা উড লিখলে মানে বুঝে যাবে কুডও হবে প্লাস P1। কোন কন্ডিশনাল, কোন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। চলো দেখিয়ে দিই আর একবার, যারা ভুলে গিয়েছো বা খাতায় লেখনি। এই দেখো, V2 বা ওয়ার, ওদিকে কি হবে, উড বা কুড বা V1, ঠিক আছে, সঙ্গে V1, এটাই হবে সেকেন্ড কন্ডিশনাল অনুযায়ী। চলো প্রশ্ন সলভ করা যাবে এবার, এবার প্রশ্নটাও সলভ করে নেওয়া যাক। বলো কি হবে তোমরা। ওয়ার হি হেয়ার, এটাকে পাল্টাবে না, আমি আবারও বলছি, এটা ঠিক আছে। তোমাকে শুধু এখানে উইলটা কেটে উড লিখে দাও, উইলটা কেটে উড লিখে দাও। কেন? কারণ V1 এখানে অলরেডি আছে, V1 অলরেডি আছে। সুতরাং ওয়ার হি হেয়ার, হি উড সাপোর্ট আওয়ার প্ল্যান, ঠিক আছে? এবং হ্যাঁ অবভিয়াসলি হি এর আগে এটা ওয়ারই বসবে, এখানে কিন্তু ওয়াজ বসবে না, ঠিক আছে? কারণ এটা একটা কাল্পনিক ঘটনার কথাই বলা হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8 এবং এরর কারেকশনের লাস্ট প্রশ্ন, এরপর আমরা কিছু ফিলারের প্রশ্ন দেখব। হি উড হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক ইফ হি ওয়ার্কস ওভার টাইম। এখানে বলা আছে উড হ্যাভ V3, উড হ্যাভ V3, যার সঙ্গে ইফ ক্লজে বসিয়ে দিয়েছে
শুধুমাত্র V1, শুধুমাত্র V1। উড হ্যাভ V3 কোথায় বসে? উড হ্যাভ V3 কোথায় বসে? থার্ড কন্ডিশনালে, যেখানে ওই বলেছে না রিগ্রেট টাইপের বিষয়টা, যে সবই হয়ে গেছে, সবই হয়ে গিয়েছে, সেটাকে নিয়ে আমি বলছি যদি এটা এরকম নয় ওই রকম হতো তাহলে কি হবে? হি উড হ্যাভ কমপ্লিটেড, সে হয়তো, সে হয়তো টাস্কটা শেষ করে মানে করতে পারতো যদি, যদি কি সে করবে? যদি ভবিষ্যতে কোনো কাজ করি তার এফেক্ট নিচে পাস্টে যাবে না, তার এফেক্ট পাস্টেই, মানে তার সেই কাজটাও পাস্টেই করতে, তবে এফেক্ট পাস্টে থাকবে। সুতরাং এখানে হি ওয়ার্কস না, হি ওয়ার্কস না, কি হবে? হি হ্যাড ওয়ার্ক, he had worked overtime. Clear? He would have completed the task if he if he had worked overtime. Clear? চলো এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট পোর্শন, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের প্রশ্নে। এবার দেখো এই কন্ডিশনাল থেকে, এই কন্ডিশনাল থেকে আর কি কি রকম প্রশ্ন, এরকম যেরকম দু একটা প্রশ্ন এখানে এক্সট্রা পাবে, ঠিক আছে? যেটা আমি ওখানে রাখিনি, ইচ্ছা করে রাখিনি, মানে ওই এরার কারেকশনের মধ্যে, ঠিক আছে? এখন বকবক করতে করতে মাথাও আস্তে আস্তে কাজ করছে না, যাই হোক। তো সেগুলো এখানে কিছু কিছু আমি রেখেছি প্রশ্ন পিলারের মধ্যে। হি অ্যাক্ট অ্যাজ দো, অ্যাজ দো, অ্যাজ দো এবং অ্যাজ ইফ, অ্যাজ দো এবং অ্যাজ ইফ, এই দুটো যখন ওয়ার্ড পাবে তার মানে কি দাঁড়াচ্ছে জানো তো? যেন, সে অ্যাক্ট, সে এমন ভান করে যেন বাকিটা যেটা আছে। এবার এখানে বিষয়টা কিছু দেখো, সে এমন ভান করে যেন, সে ভান করে যেন সে কি দ্য ওনার অফ দ্য কোম্পানি, যেন সেই এই কোম্পানির ওনার, যেন সেই এই কোম্পানির ওনার। এবার এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, সে কি সত্যিই ওনার? সে কি সত্যিই ওনার? না, সত্যি ওনার হতো তাহলে আমি অ্যাক্টস অ্যাজ দো কথাটা বলতাম না। যদি সত্যি সে ওনার হতো তাহলে আমি অ্যাক্টস অ্যাজ দো কথাটা বলতাম না, তাই না? সে না, আমি এটা বলতে পারো এটা কাল্পনিকভাবে বলছি, কাল্পনিকভাবে বলছি আমি এরকম। সুতরাং সেই ক্ষেত্রে কি হয়? অয়ার বসবে। আরো একবার, সমস্ত সাবজেক্টের সাথে অয়ার বসবে, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল, সেটা ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক বা থার্ড পার্সন হোক, সবার সাথে অয়ার বসবে। আই অয়ার, ইউ অয়ার, উই অয়ার, দে অয়ার, সবার সঙ্গে কি বসবে? অয়ার বসবে। ওয়াজ কিন্তু বসতে পারবে না এখানে, ঠিক আছে? তাহলে কি হলো? হি অয়ার দ্য ওনার অফ দ্য কোম্পানি। চলো নেক্সট, আরো একটা আছে, এই যে আই উইশ। আমি কিন্তু, আমি কিন্তু জানি না, আমি কিন্তু জানি না, কিন্তু বলছি যদি জানতাম, ইস, যদি আমি জানতাম যে এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়। কি বসাবো? কি বসাবো? কন্ডিশনালসের কিন্তু নিয়ম এগুলো, একটু ঘুরিয়ে প্রশ্ন, তাই আমি আলাদা করে রেখেছি, কারণ অ্যাকচুয়াল কন্ডিশনের নিয়ম বেস করে যে প্রশ্নগুলো, সেগুলোকে 8টা করিয়ে দিলাম যেন তোমাদের ওই বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার হয়। এবার দেখো নতুন জিনিস এখানেও তাই, এই জন্য বলেছিলাম অয়ার, অয়ার কোথায় বসে মনে আছে? অয়ার কোথায় বসে? সেখানে আমি বলেছিলাম হয় অয়ার বসবে না V2 বসবে। কোন কন্ডিশনালসে বলো, কমেন্ট জানাবে, কমেন্টটা আমাকে এই মুহূর্তে জানাও যে V2 বা অয়ার আমি বলেছিলাম ইফ ক্লজে কোথায় বসবে সেটা আমাকে জানাও, ঠিক আছে? তাহলে এখানে কি বসবে? অবভিয়াসলি হ্যাড নোন, না বসবে না। আই উইশ আই হ্যাড নোন, না। আই উইশ আই উড নো, না। আই উইশ আই নিউ হাউ টু সলভ দিস প্রবলেম, হাউ টু সলভ দিস প্রবলেম। চলো নেক্সট, ইফ ইট, ইফ ইট, দেখো বলেছিলাম একটা কথা যে এরকম কনফিউজ করার জন্য থাকবে উইল রেন। ইফ ক্লজে কোনো সময় ভাই ফিউচার ইনডিফিনিটের ফর্ম বসবে না, কোনো কন্ডিশনালসে না। মিক্সড কন্ডিশন আমি আজকে বাদ রেখেছি, ওখানেও বসতে পারে না, ওখানেও বসতে পারে না, ঠিক আছে? মিক্সড আসলে আর কিছুই না, ওই মানে কন্ডিশনাল মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওগুলোরই মিক্স করে নতুন রকম একটা, ওর মধ্যে যখন নেই তো মিক্সড কন্ডিশনাল নতুন কিছু আসবে না। সুতরাং উইল রেন হবে না, রেইনড হবে না, ঠিক আছে? রেইনডও হবে না। এক্ষেত্রে কি বসে? এই দিকে যখন উইল বি ক্যান্সেলড বলা হয়েছে, এবং দেখো উইল বি ক্যান্সেলড কেন বলা হয়েছে? কারণ প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ করো দেখো উইল ক্যান্সেল চলে আসবে।
তাই না? এইগুলো নিয়েও কিন্তু কনফিউজ হবে না। উইল বি ক্যান্সেলড, এখানে উইল বি এসেছে কারণ প্যাসিভ ভয়েসে আছে, তাই অ্যাক্টিভ ভেবে দেখো যে কি হবে, দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড হবে কি, দে উইল ক্যান্সেল দ্য ম্যাচ, এরকম হতো না? ঠিক আছে, ওদিকে যদি ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার বসে মানে শ্যাল উইল বা কোনো মডাল প্লাস ভি ওয়ান, তাহলে এখানে কি হবে, শুধুমাত্র ভি ওয়ান বসবে অর্থাৎ বা ভি ফাইভ বসবে। এখানে আছে কি ইট থাকলে হবে কি রেন্স, দাঁড়াও, ইট থাকলে রেন্স হবে। চলো কোশ্চেন নাম্বার 12, তোমাকে কমেন্ট করার চেষ্টা করো। হি টক্স অ্যাজ দো, একটু আগে অ্যাজ দো দিয়ে এটা করিয়েছিলাম না প্রশ্ন, আগেরটাই 1 নম্বরেই ছিল আই থিঙ্ক। এই তো অ্যাজ দো বা অ্যাজ ইফ বলেছিলাম, নিয়ম একই। হি টক্স, সে কথা বলে, সে এমনভাবে কথা বলে যেন হি ড্যাশ এভরিথিং অ্যাবাউট সায়েন্স, যেন সে বিজ্ঞানের ব্যাপারে সব জানে। কিন্তু জানে বাংলাতে বললেও আমরা কিন্তু নোজ লিখবো না, হ্যাড নোন লিখবো না, আমাদের লিখতে হবে নিউ, বি টু অথবা ওয়ার, বি টু অথবা ওয়ার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13 অ্যান্ড 14, এখানে বলো কি হবে। কোশ্চেন নাম্বার 13 অ্যান্ড 14 এর ক্ষেত্রে বলো কি হবে, ইফ হি ড্যাশ আর্লিয়ার হি উডেন্ট হ্যাভ, উড এবং হ্যাভ, তারপরে এখানে বসেছে মিসড মানে ভি থ্রি। উড হ্যাভের পর যখন ভি থ্রি বসছে কোন টেন্সে, নট তো অ্যাডভার্ব নেগেটিভ করার জন্য এসেছে, বাট স্ট্রাকচার কি আমাদের উড হ্যাভ ভি থ্রি, তাই হবে। কোথায় বসে, থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনাল মানেই শুধুমাত্র ভি টু না, উড অ্যারাইভ না, সঠিক উত্তর কি হবে, হ্যাড অ্যারাইভড। ইফ হি হ্যাড অ্যারাইভড আর্লিয়ার হি, ইফ হি হ্যাড অ্যারাইভড আর্লিয়ার হি উডেন্ট হ্যাভ, আচ্ছা মিস আছে, হ্যাঁ তাহলে ঠিক আছে। যদি সে তাড়াতাড়ি আসতো তাহলে মিস করতো না। আমি বলছি ক্যাচ থাকলে আবার আমার নট কেন বসিয়েছে, সমস্যা নেই কিছু, ঠিক আছে। ইফ হি হ্যাড অ্যারাইভড আর্লিয়ার হি উডেন্ট হ্যাভ মিসড দ্য বাস। ক্লিয়ার? সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, কোশ্চেন নাম্বার 14, ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফে তাপ দাও, উত্তাপ দাও বা হিট করো সেটাকে, কি হবে, এটা কোন কন্ডিশনাল, এটা কিন্তু জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল থেকে প্রশ্ন মানে সায়েন্টিফিক ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ। যদি তুমি আইসকে গরম করো, ইট ইট কি হবে, উইল মেল্ট না, মেল্ট না, কেন, কারণ আছে এখানে ইট, সাবজেক্ট আছে ইট, সুতরাং মেল্টস, ভি ফাইভ বসবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 14ও কমপ্লিট। এবং ধরে নাও এই যেটুকু আমি বলছি না, এইটুকু করলে 2 নাম্বার করে তুমি প্রতিটা প্রশ্নের জন্য পাবে। যদি থাকে বেশি প্রশ্ন বা একটা থাকলেও সেখানে তো 2 নাম্বার করে পেয়ে যাচ্ছ আরামসে। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন, আজকের শেষ প্রশ্ন। আই ড্যাশ দেয়ার ইফ আই ওয়ার ইউ, একটু ঘুরিয়ে দিয়েছে, তবে এই প্রশ্ন আমি আগেও সলভ করেছি, আজকের ক্লাসে একটু আগে সলভ করি। আই ড্যাশ দেয়ার ইফ আই ওয়ার ইউ, তোমাদের আমি একবার কি করছি, চলো ওটা এখন দেখাবো না, কতটুকু মনে আছে দেখি লিস্টটা, ঠিক আছে কি হবে। আই ওয়ার, ইফ ক্লজে ওয়ার বা ভি টু কখন বসে, ইফ ক্লজে ওয়ার বা ভি টু কখন বসে, কি আছে, হ্যাড প্লাস ভি থ্রি, উড প্লাস ভি ওয়ান, উড হ্যাভ প্লাস ভি ওয়ান, সব জায়গাতে নট যুক্ত আছে, বাট নট আমি বলছি না, ঠিক আছে। উড হ্যাভ ভি থ্রি নাকি উড ভি ওয়ান নাকি হ্যাড ভি থ্রি, কোনটা বসবে, কোনটা বসবে যদি ভি টু বা ওয়ার থাকে ইফ ক্লজে, বলো। দেখো উড হ্যাভ গন হবে না, উডেন্ট হ্যাভ গন হবে না, কি হতে পারে, হ্যাড গন, হ্যাড গনও এখানে, আচ্ছা হ্যাঁ, হ্যাড গনও কিন্তু মেন ক্লজের কোনো নিয়মে ছিল না, হ্যাড গন ছিল ইফ ক্লজে, সুতরাং এটাও হবে না। ইফ ক্লজ যদি ভি টু বা ওয়ার থাকে সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কি, উডেন্ট গো, উডেন্ট গো, লিখে দাও সেটাই, নাম্বার পেয়ে গেলে। উডেন্ট গো, চলো
তাহলে আজকের মতো আমাদের যে 15টা প্রশ্ন মানে 8টা মতো এরর কারেকশন, আরো 7টা ফিলারের প্রশ্ন, সেগুলো কমপ্লিট করলাম। এবং তোমাদের প্রত্যেকেই তোমরা কমেন্টে অনেকে জানিয়েছিলে, ঠিক আছে। আমি গতকাল না পরশু দিনই বসে বসে কমেন্টগুলো সব পড়লাম। বিগত প্রায় 6-7টা ক্লাসের আমি কমেন্ট গতকাল পড়ছিলাম, এখানে দেখলাম যে হ্যাঁ কন্ডিশনালের নামটা একবার আসলো। অনেকে দু একজন এটাও বলেছো যে স্যার মিক্স নাউন প্রোনাউন এগুলো থেকে নিয়ে আসুন। দেখো ওখান থেকে তো প্রশ্ন হচ্ছেই, ঠিক আছে। এই যে কন্ডিশনালটা নিয়ে অনেকের একটা ভয় ছিলই, এবং আমি এটাকে চলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। আমাদের আমি দিয়ে দেবো টেলিগ্রামে, জয়েন হয়ে যাও, ঠিক আছে। আর যেটা বলছিলাম, হ্যাঁ আর কোনো টপিক যদি তোমাদের মনে হয় যে না এটা নিয়েও একটু আমার গন্ডগোল আছে, একটু প্রবলেম হয়, অবশ্যই জানাও কমেন্টে। সময় খুবই কম হাতে, ঠিক আছে, কিন্তু তবুও যতটা সম্ভব হয় আমি সেগুলো দিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করিয়ে দেবো। বা যদি এরকম কোনো চ্যাপ্টার থাকে যে কন্ডিশনাল বা জেরান্ডের, আই থিঙ্ক আমি ক্লাস করিয়ে দিয়েছি অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখে নিও ওটা, ঠিক আছে। নতুন করে করানো কোনো মানে হয় না। প্রশ্ন চাইলে আমি করিয়ে দেবো সেখান থেকে, বা কোন চ্যাপ্টারে তোমাদের প্রবলেম হচ্ছে মেইনলি সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও যারা তোমার আরও বন্ধুরা আছে, কারণ সব জায়গাতেই কাজে লাগবে, অবজেক্টিভ ডেসক্রিপটিভ সব জায়গায় কাজে লাগবে। আর আর কিছুই না, অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে পড়াশোনা করতে থাকো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি।